আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলার নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 ঈশান হলো ক উত্তর পূর্ব কোণ, খ উত্তর পশ্চিম কোণ, গ দক্ষিণ পূর্ব কোণ, ঘ পশ্চিম কোণ। সঠিক উত্তর হবে ক উত্তর পূর্ব কোণ। 2 নম্বর, আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে ক সূচক, খ জানক, গ ধীবর, ঘ রাসচালক। তো এখানে সঠিক উত্তর আছে গ ধীবর। এবার দেখো 3 নম্বর, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছে ক ইলিয়াস, খ শামসেমাগি, গ মোহাম্মদ শাহ, ঘ মোহাম্মদ শাহর জৈনিক আত্মীয়। তো এখানে উত্তর হবে ক ইলিয়াস। 4 নম্বর, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল ক 5 টাকা, খ 10 টাকা, গ 15 টাকা, ঘ 20 টাকা। সঠিক উত্তর হবে খ 10 টাকা। 5 নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। ক কুসুমের মাস, খ সাদা মেঘ কালো পাহাড়, গ পাতাল কন্যা, ঘ ছায়ার আলপনা। তো সঠিক উত্তর হবে খ সাদা মেঘ কালো পাহাড়। এবার দেখো 2 নম্বর, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও। 2-1, প্রজা চমকিত কেন। তো উত্তর হবে উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আখেরিক খণ্ড এর অন্তর্গত। প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছিল। 2 নম্বর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। উত্তর হলো মহাকবি কালিদাসের রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞানম শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর শক্রাবতারে থাকে, অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। 2-3 নম্বর, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো। উত্তর হলো উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয় এর লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। 2-4 নম্বর, মনে হলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। উত্তর হলো উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কথকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। 2-5 নম্বর, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন। উত্তর হলো আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছাতে চায়। তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। এবার দেখো 2-6 নম্বর, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। উত্তর হলো সাহিত্যিক সৈয়দ মুস্তাফা আলী রচিত নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীলতা থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। এবার দেখো 2-7 নম্বর, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। উত্তর হলো আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের বন, চাপা সরপুটি মাছ এদের মৃদু আষ্টে গন্ধ, কিশোরের পায়ে গলার মুঠা ঘাস, লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা
এই সমস্ত কিছুর মাঝেই বাংলা প্রাণের সন্ধান পেয়েছে। 2-8 নম্বর, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর হলো, স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 2-9 নম্বর, যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর হলো, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। 2-10 নম্বর, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর হলো, রাধারানী বলেছিল, আমার বাড়ি শ্রীরামপুর। এবার দেখো 3 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখো। 3-1, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী, সেটি বাধা পড়ে আছে কেন? প্রথম প্রশ্নের উত্তর এটা হবে, বাণিজ্য ও ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্য তরী নিয়ে পাড়ি দিত দূর দেশে। পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদান চলত। খুবই সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্র পারে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে। তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ এসেছে। 3-2 নম্বর, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর হলো, উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তাফা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ, ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন, নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষায় একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এবার দেখো 3-3 নম্বর, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন, তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? প্রথম প্রশ্নের উত্তর এইভাবে লিখবে, জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা কবিতায় যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যখন সন্ধ্যা বাংলার বুকে নেমে আসে তখন কবি টের পান তথা বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে চুম্বনরত। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে, পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ। 3-4 নম্বর, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। উদ্ধৃতাংশের নটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। তো এর উত্তর হবে, নোটে গাছ মোড়ানোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকে গৃহীত। নোটে গাছটি মোড়ালো আমার কথা ফুরলো, কিন্তু কবি বলেছেন না, নোটে গাছটি মুড়ায়নি, কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকো বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘরের কাছেই উঠান, তার পাশে থাকা লাউ মাচা চিরন্তন সত্যের প্রতীক হিসাবে বিদ্যমান। নটে গাছ বুড়োয়, অর্থাৎ আমাদের বয়স বাড়ে, স্মৃতির ভাণ্ডার বাড়তেই থাকে, কিন্তু তা শেষ হয়ে যায় না তথা ফুরিয়ে যায় না কখনোই। তেমনিভাবে ফুরিয়ে যায় যাওয়া আসা বা আসা যাওয়ার আকাঙ্ক্ষা, বরং দুরন্ত পিপাসা বাড়িয়ে দেয় এই নস্টালজিক স্মৃতি কাতরতা। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হয়ে যাওয়া, সূর্যের ওঠা ও নামা, এ সমস্ত কিছুই ফুরায় না, কারণ ফুরাতে পারে না চিরন্তন সত্যের রীতি অনুযায়ী। নোটে গাছ সেই কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। এবার দেখো 3-5 নম্বর,
আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর, জৈনিক মামলাবাজ জ্ঞাতির কারণে স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথায় উদ্ধৃতিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষে উপার্জন অসম্ভব, ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। এবার দেখো 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দ। 4-এর 1, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর হলো, মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য ব্যাদ কালকেতু নির্মিত গুজরাট নগর বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান। ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনি, সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্য ক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিক থেকে হস্তি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কৃষিকাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বততুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এবার দেখো 4-এর 2 নম্বর, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দ বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তর হলো, স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেলের কথা লিখেছেন। তাকে এই চিঠিটি তিনি লিখেছেন। মিস মার্গারেট ই নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শের ভারতের নারী সমাজে কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার সাময়িকীকে বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী মনোভাবাপন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থির চিত্র, তবে তিনি আবার সহৃদয় অমায়িক। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.H. সেভিয়া দম্পতি একমাত্র ইংরেজ যারা এ দেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যকলাপ নেই। স্বামীজির 2 জন বন্ধু হল মিস ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে। ম্যাকলাউড আর মিসেস বুল বেলুর মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এবার দেখো 5 নম্বর, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছে? তো এর উত্তর হবে, সত্যজিৎ রায়ের লেখা কভার্স
গল্পে প্রফেসর শঙ্কু তার অর্নিথন যন্ত্র প্রয়োগ করার পর লক্ষ্য করেছিলেন কভার্স অন্য কাকের থেকে আলাদা থাকতে চায়। এর প্রমাণ হিসাবে তিনি লিখেছেন, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও কভার্স তাদের সাথে সামিল হয়নি। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এবার দেখো 6 নম্বর, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 6-1, ধাত্ববয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর, চল, গমন করা প্লাস ই, নিচ, চালি। 6-2, মৌলিক শব্দ বলতে কি বোঝো? যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে। উদাহরণ, মা, বাবা, বই ইত্যাদি। এবার দেখো 6-3 নম্বর, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? তো উত্তর হবে, নবগঠিত শব্দকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এগুলির মধ্যে কিছু হলো অবিমিশ্র শব্দ, যেমন অনিকেত, অতিবেগ ইত্যাদি। আবার কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত, এগুলোকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে। যেমন হেড ইংরেজি প্লাস পণ্ডিত, বাংলা হেড পণ্ডিত। হেড ইংরেজি প্লাস মৌলবী, আরবি হেড মৌলবী। ফি ফরাসি প্লাস বছর, বাংলা ফি বছর। এবার দেখো 6-4 নম্বর, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো। উত্তর হলো, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ হলো চুরুট পিলে, ছেলে পিলে। 6-5, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? উত্তর হলো, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়, যেমন ওটা রেখে দাও। এবার দেখো 7 নম্বর, ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। এর উত্তর এইভাবে লিখবে, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজের ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বেশি সচেতন। সে যে ধর্ম হোক না, কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সব সময় সব কিছুর মধ্যেই ধর্ম খুঁজে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানা সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে সে অন্য কিছু বোঝার চেষ্টা করে না বা কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে, জাতি ধর্মের মোহ তার জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারচ্ছন্ন না করে দেয়। তাই ধর্মকে ধর্ম হিসাবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।